আমরা জানি যে 5ই আগস্টের বিপ্লবের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনীয় সংস্কারগুলো করা এবং দ্রুত একটা নির্বাচন করা। সংস্কারের কথা বললে আমাদের মৌলিকভাবে আমরা যদি দেখি 15 বছরের মধ্যে যে ক্ষতিটা আমাদের হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে আমাদের যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সেখানে প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এটা যদি আমরা ধরি যে গত 15 বছর আমাদের যে জিডিপির গ্রোথ ছিল বা সেটাকে মিলিয়ে যদি একটা মধ্যম একটা নাম্বার ধরি, তাহলে এটা প্রায় 1.5 বছরের জাতীয় সমস্ত আয়কে একত্রিত করলে গুটি কয়েক মানুষ এই দেশ থেকে চুরি করে নিয়ে চলে গিয়েছে। এটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের জন্য একটা অসম্ভব চিন্তার বিষয়। এই ধরনের একটা সাগর চুরি করতে যে কাজটা করতে হয়েছে নিয়ামক হিসেবে, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, ইনক্লুডিং আমাদের যে সাংবাদিকতার প্রতিষ্ঠানগুলো, ইনক্লুডিং যেহেতু আজকে কৃষি নির্ভর আলোচনা হচ্ছে, যে কৃষি নির্ভর যতগুলো প্রতিষ্ঠান আছে, সেটা বীজ, সেটা কীটনাশক, এখানে এক ধরনের এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটাকে মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার জন্য কোনো একটা জায়গাকে বাদ রাখা হয়নি। এবং এখানে প্রত্যেকটা জায়গায় একটা একচ্ছত্র গুটি কয়েক মানুষের একটা অবস্থান তৈরি করা হয়েছিল। আমি আশা করব যে আপনারা যে শুধু কৃষির ফলন নিয়ে কথা বলবেন তা না, আপনারা দয়া করে যে কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নিয়েও আপনারা আওয়াজ তুলুন এবং এখানে যখন প্রয়োজনীয় সংস্কারগুলো হয় এই ব্যাপারে যে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন। আহসান ভাই আর আমি মোটামুটি একই সময়ে ব্যবসায় এসেছি এবং আমরা দুজনই আমাদের বাবার উত্তরাধিকার হিসেবে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছি। আহসান ভাইকে আমি বলি যে একেবারে ফ্যানেটিক অপটিমিস্ট, উনি যে কথাগুলো বলেন ওনার পরে বক্তব্য দেওয়া অনেক সময় আমার জন্য জটিল হয়ে যায়। চারিত্রিকভাবে আমি একটু ভিন্ন, আমি একটু সেলফ ক্রিটিক্যাল, আমি একটু বেশি আত্মসমালোচনা করি, বোঝার চেষ্টা করি। পরিণাম মানে অবশ্যই উনিও অনেক পরিণামদর্শী একজন নেতৃত্ব দান করেন এবং ওনার প্রতিষ্ঠানকে উনি যে নেতৃত্বের এবং যে হাইটে নিয়ে গিয়েছেন এবং কৃষির উপরে নির্ভর করেও, সেটা অবশ্যই অসম্ভব প্রশংসা করার মতো। এবং কোন দেশের যদি আমরা পৃথিবীর বৃহৎ অর্থনীতিগুলো দেখি, যুক্তরাষ্ট্র সহ, কৃষি শিল্প এটা যে একটা ইকোসিস্টেম তৈরি করে, এই ইকোসিস্টেম যে সমাজের যে আপনার রাষ্ট্রের যে মানে ওয়েলথ, যে সম্পদ, এইটাকে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে একটা মারাত্মক বড় ভূমিকা রাখে। সো কৃষি, আমরা যদি কৃষি ভিত্তিক শিল্প দেখি, যেমন আমাদের দেশে একসময় আখের উপরে ভিত্তি করে সুগার মিলগুলো চলতো, বা অন্যান্য যত কিছু, যেটা আহসান ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে কাসাবা দিয়ে ললিপপ হচ্ছে এবং সেটা আন্তর্জাতিক বাজারে যাচ্ছে, এটা অবশ্যই অনেক ধরনের আশার উদ্রেক করে। আমরা জানি যে চাইনিজ এবং আমেরিকান যে ট্রেড টেনশন হচ্ছে, এটার জন্য আমাদের কিছু সুযোগ, অপার সুযোগের তৈরি হচ্ছে। বাট আসলে সবসময় কি আমরা জোয়ার ভাটার উপরে নির্ভরশীল থাকবো, নাকি না আমাদের নিজস্ব কর্মসক্ষমতার এমন ভাবে সৃষ্টি করব যার ফলে জোয়ার আসুক ভাটা আসুক আমরা নিজেদের অবস্থান জানান দিতে পারবো। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা, মানে আমার মনে হয় কৃষিতে আমাদের গর্ব করার মতো অনেক অর্জন আছে। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, যেখানে খুব স্বল্প পরিমাণ মানে রিলেটিভ টু মানে আমাদের পপুলেশনের তুলনায় আমাদের ভূমির সংখ্যা অনেক কম। পৃথিবীর মধ্যে সম্ভবত সর্বাধিক ডেন্সিটির একটা পপুলেশন বাংলাদেশ। এখানে যে আল্লাহ রহমত, আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিয়েছেন যে আমরা আমাদের কৃষির যে সাফল্যগুলো আছে, আমাদের ইরির যে প্রাতিষ্ঠানিকভাবে যে নতুন নতুন ধান উদ্ভাবনের যে সাফল্য, বা আমাদের মাছের যে সাফল্য, আমাদের সবজির যে সাফল্য, এবং আমাদের জমির যে ব্যবহার, কখনো কখনো বলা হয় অতি ব্যবহার করছি আমরা, এই ব্যবহারের যে সাফল্যগুলো আছে অবশ্যই এগুলোকে মানে আমরা কৃতিত্ব দাবি করতে পারি। এট দ্য সেম টাইম
প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার ফলে আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতে যাচ্ছি, আমি দেখছি যে আমাদের কৃষি বা খাদ্য মানে মানে থেকে যেসব তথ্য উপাত্তর মধ্যে বা বাণিজ্যের মধ্যে যে আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে যেসব তথ্য সংগ্রহ করা হয়, এই অসামঞ্জস্যতার ফলে সিদ্ধান্ত গ্রহণে কখনো কখনো জটিলতা তৈরি হচ্ছে। আমার মনে হয় যে আমরা চাই যে আগামীতে আমাদের সন্তানরা আরো যোগ্য যারা, তারা যেন আরো দায়বদ্ধতা নিয়ে, যে আমি যে আজকে বাণিজ্যের দায়িত্ব পালন করছি, আগামীতে যেন আরো যোগ্য মানুষ আরো দায়বদ্ধতার সাথে আসতে পারে, তার জন্য নিয়ামক হিসেবে কাজ করবে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো। আমাদের শিক্ষা থেকে শুরু করে, আমাদের কৃষি থেকে শুরু করে, আমাদের বিচারালয় থেকে শুরু করে, আমাদের রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো অসম্ভব জরুরিভাবে করতে হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা আপনাদেরকে জানিয়েছি যে আমি নিজে যথেষ্ট আত্মসমালোচনা একটু কখনো কখনো বেশি হয়ে যায়, এটাতে কাজ করতে সমস্যা হয়ে যায়। আমরা দেখছি যে বাজারে যে পণ্যের আমার কাজ হচ্ছে সরবরাহ এবং ঘাটতি যোগান, যে এর যে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেটাকে মানে দেশের বাইরে থেকে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক এটাকে দিয়ে বাজার স্থিতিশীল করার। গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল বা অন্যান্য যত পণ্য লাগে, আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি এবং আমি এখন থেকেই পদ্ধতিগুলো গ্রহণ করার চেষ্টা করছি, যার ফলে আগামী বছর জন্য আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো ঘাটতি না হয়। কৃষি পণ্যের ক্ষেত্রে সরকার আমদানিকে উদারীকরণ করেছে। আমাদের আঞ্চলিক বাণিজ্যে ভারত থেকে আমাদের যেসব পণ্য দেশে এসে আমাদের পেঁয়াজ হোক, আলু হোক বা অন্যান্য যে কৃষি পণ্যগুলো যখন আমাদের ঘাটতির সময় আমরা নিয়ে আসি, এই বাণিজ্যের ক্ষেত্রেও একটা সাময়িক সমস্যা হয়েছিল। আমরা চেষ্টা করছি যেন এই সমস্যাগুলো দূরীভূত হয় এবং বাজারে সরবরাহ বৃদ্ধির মাধ্যমেই আমরা দামটাকে কমাতে পারি। সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয়, আমরা জানি যে তেলের বাজারে বা চিনির বাজারে অফকোর্স মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক বলি বা আমদানিকারক বলি, যারা এই মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং উনি বাজারের একটা বৃহৎ অংশ ম্যানেজ করতেন, যিনি প্রায় 8টা-10টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন ওনার। এবং এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না, কারণ আমরা দিনান্ত পরিশ্রম করছি এবং অফকোর্স সর্বোপরি আল্লাহর রহমত এবং বরকত আমরা পাচ্ছি, যার বিনিময়ে আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নিই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমাদের বিভিন্ন পণ্যের, মাছ বলি, পোল্ট্রি বলি, চালেও একটা স্থিতিশীল থেকে একটু নিম্নগামী আছে, এবং পাঙ্গাস মাছ বলি বা আমরা ডিমের কথা বলি বা আমরা পেঁয়াজের কথা বলি, এই সামগ্রিক এবং শীতের যে সবজি, যেটা স্বাভাবিক কারণেই, মৌসুমী কারণেই এটা দাম নামছে, এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কৃতিত্ব নেই। তো এই যে নিম্নমুখী মূল্য, এবং আমরা যদি তেলের কনজাম্পশন দেখি, একটা পরিবারে পার হেড, আমার ধারণা যদি আমার ভুল না হয়ে থাকে, 1 লিটার তেলের কনজাম্পশন হয় পার হেড। একজনের 5 জনের পরিবারে হয়তো বা 5 লিটার তেল যেতে পারে। 8 টাকা প্রাইসে 40 টাকার মতো একটা প্রাইস ইনক্রিমেন্ট হবে। অফকোর্স এটা কষ্টের, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই যে 40 টাকাও তো অনেকের জন্য একটা কষ্টের টাকা, বাট এটাকে আমরা উপলব্ধি করি এবং এই 40 টাকার কোনো একটা জায়গা থেকে আমরা
উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেটা চিনি দিয়ে হোক, সেটা ডাল দিয়ে হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক, এই উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা সেই প্রচেষ্টাই আমরা সারাদিন করি। তবে একটা সমস্যা হয় আমার, যে অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে হয়, ফলে কাজ খুব বেশি করতে পারি না। সো দিস ইজ এ সিরিয়াস প্রবলেম। আই হোপ যে, এবং আমরা সামাজিক সুরক্ষার জন্য যে টিসিবির কার্যক্রম এবং ভোক্তা অধিকারের যে কার্যক্রম, এটাকেও আমরা যথেষ্ট যোগ্যতার সাথে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি। আমার মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দিনান্ত ভোক্তা অধিকার পরিশ্রম করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যেসব প্রতিষ্ঠান আমার কাছে অনুরোধ করেছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, আমি তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে কোনো সুযোগ নেই, কারণ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই যেভাবে সম্ভব। আর দ্বিতীয়ত, টিসিবি যে প্রায় 1 কোটি পরিবারের ভিতরে যে একটা সামাজিক সুরক্ষার জন্য যে খাদ্যপণ্য বিতরণ করে থাকে, এটা মানে তাত্ত্বিকভাবে খুবই সুন্দর একটা প্রকল্প, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিসিবি। টিসিবি বছরে প্রায় 11,500 কোটি টাকার একটা বাজেট, যেখানে 4,000 কোটি টাকার উপরে সরকার ভর্তুকি দিয়ে থাকে, 4,500 কোটি টাকা, যদি আমার ভুল না হয়ে থাকে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে, ড্রাইভার দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী কর্মকর্তা মিলিয়ে মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই যে 1 লাখ যে কার্ড দেওয়া হয়েছে, 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে, এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি, এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি, এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। এবং আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, আমি বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চলে, গ্রামে পার্সোনালি আমি নিজেই এটাকে ব্যক্তিগতভাবে দেখতে যাব, যারা এটা কার্ড গ্রহণ করেছেন এবং যারা ডিস্ট্রিবিউটর আছেন, এবং এই জিনিসটাকে আমি বিন্যাস করতে চাচ্ছি। আশা করি আগামী 4 সপ্তাহের ভিতরে, 4 থেকে 6 সপ্তাহের ভিতরে আমি এটার মধ্যে একটা স্থিতি নিয়ে আসতে পারবো, যার ফলে যে উপকারভোগী এবং যে রাষ্ট্রীয় অর্থ, এই 11,000 কোটি টাকা, এটা যেন ইনসাফের সাথে ব্যয় হয়। এর ফলে, এবং আমি নিজেও গত সপ্তাহে মালয়েশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়ার যে কমোডিটি মিনিস্টার, যার আন্ডারে তেলও পড়ে, মানে ভোজ্য তেল পড়ে, হি ওয়াজ ভেরি কাইন্ড, যে উনি আমাকে 24 ঘন্টার কম সময়ের মধ্যে আমাকে মিটিং দিয়েছেন। ওনার সাথে আমি কথা বলেছি। আমি চেষ্টা করছি যে সরাসরি টিসিবি যেন স্থানীয় যে যারা মুষ্টিমেয় যে কয়েকজন তেল উৎপাদক বা বিপণনকারী আছেন, তাদেরকে ছাড়াও যেন সরাসরি আমি বিদেশ থেকে তেল কিনতে পারি। প্রচেষ্টা চলছে। আমাদের মালয়েশিয়ান হাই কমিশন খুবই অ্যাক্টিভলি কাজ করছেন। আমাদের মালয়েশিয়ান হাই কমিশন এখন 2টো জিনিস নিয়ে খুব অ্যাক্টিভলি কাজ করছেন। একটা হচ্ছে যে 17,000 যে বাংলাদেশি যারা যেতে পারেননি, তাদেরকে যে প্রতিশ্রুতি আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দিয়ে গিয়েছেন, সেটাকে আমরা কত দ্রুত বাস্তবায়ন করতে পারি। অফকোর্স এটার একটা আইনগত প্রক্রিয়া পার হয়ে যেতে হচ্ছে। এবং তেল, এই 2টো জিনিসকে নিয়ে ওনারা ফোকাস কাজ করছেন। এছাড়াও তো অন্য অনেক কাজকর্ম ওনাদের আছে। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বাজারে ব্যবসায়ী অংশগ্রহণ যত বাড়াতে পারবো, কম্পিটিশন তত বেশি তৈরি হবে, এবং এর বিনিময়ে মূল্যের যে স্থিতি তৈরি হবে। এবং আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে আমি সরকার কর্তৃক মূল্য স্থির করতে চাই না। বাজার নিজস্ব গতিতে নিজেই তৈরি হবে। আপনারা জেনে খুশি হবেন যে আমি গত 3 দিন আগে কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে ইন্টারভিউ করেছি। আমার জানা মতে আমরা বিউটিফুল একটা টিম পেয়েছি। আমি আশা করি যে কম্পিটিশন কমিশন, এই যে প্রাতিষ্ঠানিক যে কথাটা আমি বলে শুরু করলাম, যে যেখানে আমাদের ক্ষয় হয়ে গিয়েছে, অসম্ভব রকম ক্ষয় হয়ে গিয়েছে, এই ক্ষয়টা রোধ করার জন্য আমাদের ভালো প্রতিষ্ঠান দরকার।
এর কারণেই আমি প্রতিযোগী কমিশনের যে কমিশন আসতে যাচ্ছে বলে আমি আশা করি ইনশাআল্লাহ, এটা অসম্ভব যোগ্য একটা কমিশন হবে। এবং এই প্রতিযোগী কমিশন, ভোক্তা অধিকার, এরা যদি প্রপারলি আমরা এনগেজ করতে পারি, তখন সরকারকে কোনো মূল্য নির্দিষ্ট করার দরকার নেই। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে পারলেই বাজার ব্যবসায়ীরা মুনাফা করবে, যৌক্তিক কোনো সমস্যা নেই। বাট নট এট দ্য কস্ট, মানে ভোক্তার অধিকারকে খর্ব করে নয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার, এবং যারা আজকে বিজিত তাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ, এবং আশা করি যে এর মাধ্যম দিয়ে আমাদের যে প্রফেশনাল যে এক্সেলেন্স পার হওয়ার, এবং প্রতিষ্ঠান হিসেবে আপনারাও, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও এক্সেলেন্সের দিকে ক্রিটিক্যালি চিন্তা করে যে আমরা কিভাবে আরো এক্সেলেন্সের দিকে যেতে পারবো, যার ফলে জাতি হিসেবে আমাদের সামগ্রিক যোগ্যতা বৃদ্ধি পাবে, এবং এই যোগ্যতার বিনিময়ে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব, আমাদেরকে আলটিমেটলি আমরা পলিটিক্যাল মাস্টার্স দ্বারা নিয়ন্ত্রিত হবো, এবং আমরা তাই চাই। আমরা সুষ্ঠু নেতৃত্ব চাই, যোগ্য নেতৃত্ব চাই, সমানুপাতিক ন্যায় ভিত্তিক ইনসাফের উপরে আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। তো সকলের কাছে সাহায্য এবং দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।